প্যারিস শহরে যেহেতু মেট্রো কানেক্টিভিটি বেশ ভালো, তাই শহরের মধ্যে যে কোনো স্টেশনের কাছাকাছি কোনো হোটেল বা অ্যাপার্টমেন্ট বুক করে নেওয়া যায়। অবশেষে প্যারিসে পৌঁছালাম আমাদের অ্যাপার্টমেন্টে। ঘরটি বেশ সুন্দর সাজানো, রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আর এইটি হলো সুন্দর ইকুইপড রান্নাঘর। ঘরটির একটি দেওয়ালে প্যারিস শহরের স্কেচ করা রয়েছে, সাথে রয়েছে একটা পুচকি বারান্দা। বারান্দা থেকে কি দেখা যাচ্ছে একটু বাইরেটা দেখে নিই। সকাল হয়ে গেছে, আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়ব প্যারিস শহর ভ্রমণে। এই হলো আমাদের প্যারিসের রান্নাঘর। আমরা এখানে সমস্ত কিছু ফেসিলিটিস পেয়েছি, মাইক্রোওয়েভ ওভেন, ইন্ডাকশন, ফ্রিজ, তারপর ইলেকট্রিক কেটেল, এমনকি সমস্ত রকম ইউটেন্সিলসও আছে এখানে। শুধু তাই নয়, ব্রেকফাস্টের জন্য চা, এখানে চিনি, বিস্কুট ইত্যাদি অনেক কিছু জিনিস আছে। তাছাড়া রান্না করে খাওয়ার জন্য ওটস, ডাল, চাল, এমনকি নানা রকম পানীয় এখানে বর্তমান। আমি এখন সকালের ব্রেকফাস্টের জন্য কিছু রান্না করব। আমার চা হয়ে গেছে, এখন এটা আমি মাইক্রোওয়েভে দেব আমাদের ভেজ পোলাও। আমরা ফ্রান্সের প্যারিসে এই অ্যাপার্টমেন্টে আছি। সকালবেলায় ব্রেকফাস্ট সেরে আমরা এবার যাব বেড়াতে। এই রাস্তা ধরে আমরা যাব। এখানে জানিয়ে রাখি, আমরা অ্যাপার্টমেন্ট বুক করেছিলাম এআইআরবিএনবি থেকে। আমাদের অ্যাপার্টমেন্টের সবচেয়ে নিয়ারেস্ট মেট্রো স্টেশন এইটা। এই মেট্রো স্টেশন থেকে আমরা আজকে সারাদিনের ডে পাস নিয়ে নেব। ডে পাস নিয়ে আমরা আজ সারাদিন প্যারিস শহর ঘুরব। এই হলো প্যারিসের মেট্রো এবং মেট্রো স্টেশন। আমাদের কলকাতার মেট্রোর সাথে খুব বেশি ফারাক নেই, তবে এখানে ট্রেন অন টাইম আসে, 1 মিনিটও লেট করে না। এটি প্যারিসের অ্যাবিসেস মেট্রো স্টেশন। প্যারিসের মন্ট মার্টে এলাকাটি ঘুরে দেখার জন্য এই অ্যাবিসেস মেট্রো স্টেশনে নামতে হবে। আমরা স্টেশন থেকে ওপরে উঠে এলাম। স্টেশন থেকে বেরিয়েই এই লাল রঙের একটা চার্চ দেখতে পেলাম। স্টেশনের কাছেই রয়েছে একটা দ্রষ্টব্য স্থান, যার নাম ওয়াল অফ লাভ। আমরা সেই ওয়াল অফ লাভ দেখতে চলেছি। এই বাড়ির দেওয়ালটি ওয়াল অফ লাভ বলার কারণ, এখানে পৃথিবীর বিভিন্ন ভাষায় লেখা আছে আমি তোমাকে ভালোবাসি। আমাদের মাতৃভাষা বাংলাও আছে এদের মধ্যে।
এরপর আমরা এই মন্টমার্টে এলাকাটি হেঁটে হেঁটে ঘুরে দেখছি। এখানে বিভিন্ন ঘরবাড়ির সাথে রয়েছে নানা রকম ছোট্ট ছোট্ট ক্যাফে, ছোট্ট রেস্টুরেন্ট ইত্যাদি। রয়েছে অন্যান্য দোকানপাট, বাজার। যেমন এই দোকানে বিভিন্ন ধরনের চিংড়ি, শামুক, ঝিনুক, মাংস, সসেস পাওয়া যাচ্ছে। আবার এখানে বিভিন্ন ধরনের ব্রেড, পাউরুটি পাওয়া যাচ্ছে। ঘুরতে ঘুরতে অবশেষে আমরা পৌঁছে গেলাম এই মুলন রুজ নামক এলাকাটিতে। একটা লাল উইন্ডমিলের মতো বিল্ডিং। মন্টমার্টে এলাকাটি এই টয় ট্রেন করেও ঘুরে নেওয়া যায়। সন্ধেবেলায় এখানে বিভিন্ন ক্যাবারে নৃত্যের অনুষ্ঠান হয়। এই এলাকাটি সন্ধেবেলায় ঘুরতে হয়তো আরও ভালো লাগতো। এখানে রাস্তা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছে। রাস্তাগুলো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আর বিল্ডিংগুলো কি সুন্দর প্ল্যান্ড ওয়েতে বানানো। হাঁটতে হাঁটতে দেখি একটা গাছতলায় বেশ ভিড় জমেছে। সামনে গিয়ে দেখি একটা মূর্তির সামনে সবাই ছবি তুলছে। বিখ্যাত ফ্রেঞ্চ ও ইটালিয়ান গায়িকা ও অভিনেত্রী ডালিদার মূর্তি এটি। আবারও হাঁটতে হাঁটতে চলেছি। এই এলাকাটি ঘুরে দেখার জন্য সাইকেল বা স্কুটার, স্কেটিং সাইকেলও ভাড়া পাওয়া যায়। বাঁদিকে এই গোলাপি রঙের বাড়িটি হলো লা মেসন রোজ ক্যাফে। লোকজনের মতে এটি একটি পিকচারস্কিউ রেস্টুরেন্ট। আমরাও এই ক্যাফের সামনে কয়েকটা ছবি তুলে নিলাম। শহরের মাঝেও বেশ গাছপালা দেখা যাচ্ছে। এমনকি মাঝের ছোট্ট জমিতে এই রকম আঙুর চাষও হয়েছে। এটি একটি গ্রেপ ভাইনইয়ার্ড। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে নানা রকম ক্যাফে, রেস্টুরেন্ট চোখে পড়ছে। রয়েছে সুন্দর সুন্দর ফেংশুই, ঘর সাজাবার জিনিসপত্র ইত্যাদি। এটি একটি ছোট্ট মার্কেট প্লেস, খানিকটা আমাদের দার্জিলিংয়ের মেল রোডের মতো। ঘুরতে ঘুরতে আমরা এসে পৌঁছালাম প্লেস ডু টার্টে এলাকাটিতে। এটি মন্টমার্টে ভিলেজ সেন্ট্রাল স্কোয়ার। এখানে বিভিন্ন আর্টিস্টের দেখা মেলে। তারা নিজের মতো ছবি আঁকছে, অথবা আপনাদের পছন্দ মতো ছবিও এঁকে দিতে পারেন। বিনিময়ে কিছু পারিশ্রমিক নেবেন। বলা যায় এই সেন্ট্রাল স্কোয়ারে লাইভ এক্সিবিশন চলছে। 19 ও 20 শতকে এই মন্টমার্টে এলাকাটিতে অনেক বিখ্যাত আর্টিস্টের সমাগম ঘটেছিল। তাদের স্টুডিও ছিল এই পাড়াতেই। বিখ্যাত আর্টিস্ট ভিনসেন্ট ভ্যান গগ এখানেই ছবি আঁকতেন। পৃথিবী বিখ্যাত আর্টিস্ট পাবলো পিকাসো এই এলাকাটিতেই তার বিখ্যাত মাস্টারপিস লা অ্যাভিগনন নামক একটি ছবি অঙ্কন করেন। আরও অন্যান্য আর্টিস্ট যারা এই এলাকাটিতে কাজ করেছেন তাদের মধ্যে ছিলেন এডগার ডেগাস, সুজেন ভ্যালাডন,
পিয়েট মড্রিয়ান, অ্যামেডিও মডিগ্লিয়ানি, পিয়েরি অগাস্টি রেনয়ের ইত্যাদি। এই এলাকাটিতে ঘুরতে যে কি ভালো লাগছে। এই এলাকাটিতে অনেকক্ষণ সময় কাটালাম আমরা। প্রত্যেকে এত সুন্দর সুন্দর ছবি আঁকছে যে কি বলবো। বিভিন্ন দেশ থেকে মানুষের আগমন ঘটেছে এখানে। মানুষজনের অভিব্যক্তি উপলব্ধি করার চেষ্টা করছিলাম। বেড়াতে গিয়ে মানুষজন দেখাও একটা মজা বটে। এবার আমরা চলেছি ব্যাসিলিকা অফ স্যাক্রেড হার্ট চার্চের দিকে, ফ্রেঞ্চ ভাষায় যেটির নাম স্যাক্রে কিউর। আগেই বলেছি এই মন্টমার্টে এলাকাটি টয় ট্রেন করে ঘোরা যায়, আর এই সেই টয় ট্রেন। এই স্যাক্রেড হার্ট চার্চটি একটা ক্যাথলিক গির্জা। মন্টমার্টে এলাকাটির সবচেয়ে উচ্চতম স্থানে এই চার্চটি অবস্থিত। প্রচলিত প্রথা অনুযায়ী প্রেমিক যুগল তাদের ভালোবাসা যাতে চিরন্তন ও অক্ষত থাকে সেই উদ্দেশ্যে রেলিংয়ে তালা ঝুলিয়ে রাখে। এগুলিকে লাভ লক বলে। 2022 সালের 8ই ডিসেম্বর ন্যাশনাল কমিশন অফ প্যাট্রিমনি এবং আর্কিটেকচার এই চার্চটিকে ন্যাশনাল হিস্টোরিক মনুমেন্ট রূপে অ্যাপ্রুভ করেছে। প্যারিসের আইফেল টাওয়ারের পর এই মনুমেন্টটি ট্যুরিস্টদের মধ্যে মোস্ট ফেভারিট ডেস্টিনেশন। এই চার্চের সিঁড়িতে অভিনীত হয়েছিল কঙ্গনা রানাওয়াত অভিনীত কুইন চলচ্চিত্রটি। এরপর মেট্রো ধরে আমরা পৌঁছে গেলাম অ্যাসেম্বলি ন্যাশনালে নামক স্টেশনে। স্টেশন থেকে নেমে একটু হাঁটতে শুরু করলাম। It looks like you're gonna have rain later on, because the clouds will come beaucoup de neige, beaucoup de pluie, plus tard. Everything's gonna be alright. Rise up the sky, smile of the rising sun, sweet little birds, sit by my doorstep, sing, sing, song the melodies grow like you. This is my message to you. এটি হলো প্যারিসের রিকশা। আমরা এসে পৌঁছেছি মিউজি দি ওরসে নামক জায়গাতে। এখানে রয়েছে একটা বিখ্যাত মিউজিয়াম। এর ঠিক উল্টো দিকেই বয়ে চলেছে প্যারিসের বিখ্যাত সাইন নদী। লুভর মিউজিয়ামের পর এটি প্যারিসের অন্যতম বিখ্যাত মিউজিয়াম, যেখানে অনেক আর্টওয়ার্ক রয়েছে।
তাছাড়া এখানে বিভিন্ন নাটক, গান বা নাচের অনুষ্ঠানও হয়ে থাকে। আবারও ট্রেন ধরে চললাম আমরা পরবর্তী গন্তব্যে। এটি প্যারিসের দোতলা ট্রেন। একটা জনপ্রিয় বাংলা সিনেমার ডায়লগ আছে না, লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা প্যাশনের শহর। প্যাশনের শহর থেকে আমরা আজ রয়েছি ভালোবাসার শহরে। এটা ভাবতেই অদ্ভুত একটা শিহরণ জাগছে মনে। অবশেষে আমরা নেমেছি সেন্ট মাইকেল নট্রে-ডাম স্টেশনে। নট্রে-ডাম হলো প্যারিসের একটি বিখ্যাত মনুমেন্ট। এটি মূলত মধ্যযুগীয় ক্যাথলিক ক্যাথিড্রাল। ফ্রেঞ্চ গোথিক আর্কিটেকচারের এটি একটি প্রকৃষ্ট উদাহরণ। 19 শতকে সম্রাট নেপোলিয়নের রাজ্যাভিষেক এই নট্রে-ডাম ক্যাথিড্রালেই হয়েছিল। অবশেষে আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত আইফেল টাওয়ারে। আমরা ট্রেনে করে আইফেল টাওয়ারের সামনে এসে পৌঁছালাম। আইফেল টাওয়ারের নিকটতম স্টেশনের নাম চ্যাম্প দে মার্স আইফেল টাওয়ার। 1889 সালে ফ্রেঞ্চ রিভলিউশনের শতবার্ষিকী মুকুট রূপে এই আইফেল টাওয়ার তৈরি করা হয়। রট আয়রন দিয়ে তৈরি এই স্মৃতিসৌধটির নামকরণ করা হয় গুস্তাভে আইফেল নামক একজন ইঞ্জিনিয়ারের নাম অনুসারে। আসলে ওই ইঞ্জিনিয়ারের তৈরি কোম্পানির কর্মচারীরাই এই আইফেল টাওয়ার ডিজাইন করেছিলেন। আমাদের বলিউড অভিনেত্রী কালকি কেকলার প্রপিতামহ এই আইফেল টাওয়ার ডিজাইনের অন্যতম প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। আইফেল টাওয়ারের ওপরে ওঠার জন্য টিকিট আইফেল টাওয়ারের অফিসিয়াল সাইট থেকেই কেটে নেওয়া ভালো। আইফেল টাওয়ারের অফিসিয়াল সাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আইফেল টাওয়ার থেকে প্যারিস শহরটি খুব সুন্দরভাবে দেখা যায়। ওই দেখা যাচ্ছে প্যারিস শহরের বুক চিরে বয়ে চলছে সাইন নদী। পরের পর্বে প্যারিসের আরও কিছু দ্রষ্টব্য স্থান ঘুরে দেখব। সাথে থাকবেন, ভালো থাকবেন।